এখানে হচ্ছে সুজি, ঘি দিয়ে সুজিটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর বেশি কিছু করিনি, দিয়েছি 1 চিমটে নুন, 1 চিমটে, আর দেব গুড়, খেজুরের গুড়ের সুজি হবে আজকে। আর এই বাচ্চাটা খেয়েছে দুধ আর কেক। দাও, হ্যাঁ দাও। ভেউ, এটা কি ধরনের ডেকুর উঠলো? ভেউ, গোপ বেরিয়েছে দুপাশ দিয়ে দুটো। সুজি ফুটতে শুরু করেছে, আমি একদম গ্যাস কমিয়েই রেখেছি। এবার দেব গুড়। কতটা সুজি থেকে গেছে, এটা রাতের জন্য, খুব গরম এখনো। আর এদিকে এসেছে পাবদা মাছ, যেগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি, কিন্তু এখন তো আর রান্না করার ব্যাপার নেই, ফ্রিজে ঢুকে যাবে এটা জল ঝরে গেলে। আর এসেছে বাজার, এগুলো সব সন্ধেবেলায় এসে তুলবো, এখন আমার আর সময় নেই হাতে একেবারে। চলো, আর একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে দেশি টমেটো, একদম সবুজ রঙের ছিল টমেটোগুলো, পুরো সবুজ, কি সুন্দর টুসটুসে লাল হয়ে গেছে, দারুণ কালার। একেই বলে অ্যাকচুয়াল টমেটো রেড। এই রকম নিয়ে গিয়ে দোকানে দেখাতে হবে এই কালারের লিপস্টিক চাই, টমেটো রেড কালারের লিপস্টিক। চলো, গুড বাই। আর আমার চপার আর চপিং বোর্ড দুটো সাবধানে ফেরত আনবে। এই যে, হ্যাঁ দেখছিস না, বাবা এত খুশি খুশি, অফিস পিকনিক। ও, আমরা যাচ্ছি অফিস, বাবা যাচ্ছে অফিস পিকনিক, টাটা, এনজয়। আমি এখন ফেস ওয়াশ করবো মামা আর্থের বিটরুট জেন্টাল ফেস ওয়াশ দিয়ে, যেটাতে আছে বিটরুট আর হাইলোরনিক অ্যাসিড। মেড সেফ, সোপ ফ্রি, সুইটেবল ফর অল স্কিন টাইপ। সোপ ফ্রি, তাই জন্য এটা একদমই হার্শ নয়, যে কোনো স্কিনে ইউজ করা যায়। বিটরুটের জন্য ন্যাচারাল একটা গ্লো আসে স্কিনে, আর সেই সাথে হাইলোরনিক অ্যাসিড থাকার জন্যে হাইড্রেশনটা বজায় থাকে। এই যে শুষ্ক একটা আবহাওয়া চলছে না, তার জন্য এটা একদম বেস্ট। ইউজ করার পর দেখো ইনস্ট্যান্ট একটা সফটনেস বুঝতে পারবে, গ্লো বুঝতে পারবে। হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি গ্লো তো আসবে না, বাট তবুও একটা সুন্দর এফেক্ট তোমরা ইউজ করার পরে বুঝতে পারবে, আমি যেমন বুঝতে পারছি। আর হ্যাঁ, ফ্রেগ্রেন্সটাও না বেশ একটা মাইল্ড সুদিং ফ্রেগ্রেন্স, যেটা মনটাকে ভালো করে দেয়, এরকম একটা ফ্রেগ্রেন্স আসে ইউজ করার পরেও। তারপরে অবশ্যই লাগাতে হবে ময়েশ্চারাইজার, আর আমি লাগাচ্ছি এই ময়েশ্চারাইজারটা। এটা হলো মামা আর্থের বিটরুট হাইড্রাফুল ময়েশ্চারাইজার। এতেও আছে বিটরুট এক্সট্র্যাক্ট আর সেই সাথে হাইলোরনিক অ্যাসিড। বিটরুট থাকার জন্য স্কিনে একটা হেলদি গ্লো আসে। হাইলোরনিক অ্যাসিড স্কিনটাকে অনেকক্ষণ ধরে হাইড্রেটেড রাখে। যাদের ড্রাই স্কিন, শীতকালে আরও বেশি ড্রাই হয় বা সিজন চেঞ্জের সময় প্রবলেম হয়, তারা এই ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো। 48 আওয়ার হাইড্রেশন দেয় এই ময়েশ্চারাইজারটা, 48 আওয়ার্স। এছাড়াও মেড সেফ অয়েল ফ্রি ফর্মুলা, একদমই চিটচিটে তো নয়। এই দেখো, হালকা একটা পিঙ্ক পিঙ্ক এফেক্ট আছে, গন্ধটাও বেশ সুদিং, একেবারে মাইল্ড গন্ধ, কোনো রকম বাড়তি ফ্রেগ্রেন্স নেই। এটা আমি জাস্ট অ্যাপ্লাই করছি। এর ময়েশ্চারাইজারটার স্ট্রাকচার আমার এত ভালো লাগে যে এটা আমি সারাদিন লাগিয়ে রাখতে পারি। এই দেখো, স্কিনে না একটা গ্লো বুঝতে পারবে, মনে হচ্ছে না বেশ গ্লোয়িং একটা এফেক্ট। দেখো, এরপরে আর কিছু লাগানোর দরকার হয় না। আমার তো ভালো লাগে এরকম একটা চকচকে গ্লোয়িং স্কিন, হেলদি স্কিন। লোকে দেখে বলবে, ওয়াও তুমি তো গ্লো করছো, ভালো লাগছে দেখতে, আই লাভ দিস গ্লো। এই দেখো, মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সুইটেবল ফর অল স্কিন টাইপ। তোমরা ব্যবহার করে বুঝতে পারবে, আমি বহুদিন থেকে মামা আর্থ ব্যবহার করছি এবং আমি খুব স্যাটিসফাইড। এরা প্লাস্টিক পজিটিভ একটা ইন্ডিয়ান কোম্পানি, যত বেশি প্লাস্টিক এরা ইউজ করে তার থেকে বেশি প্লাস্টিক এরা রিসাইক্লিং করে। আর তোমরা যদি ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করো, কারণ মামা আর্থ এখন সব জায়গায় অ্যাভেলেবেল, এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। তাছাড়া আমাদের বাড়ির কাছের অফলাইন স্টোরগুলোতে মামা আর্থ অ্যাভেলেবেল। কিন্তু তোমরা যদি ওদের অ্যাপ আর ওয়েবসাইট থেকে কেনাকাটি করো, তাহলে দুটো বেনিফিট আছে। একটা বেনিফিট হচ্ছে পৃথিবীর সবার, কারণ আমরা যখনই ওদের কাছ থেকে কেনাকাটি করি ওরা একটা করে গাছ লাগায়। 2025-এ ওরা 1 মিলিয়ন গাছ লাগাবে বলে একদম ঠিকঠাক করে ফেলেছে। সুতরাং কিনতে হলে ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কিনতে পারো।
একটা করে গাছ লাগানো হবে আমাদের কেনাকাটির মানে বিনিময়ে, সেটা একটা দারুণ ব্যাপার, পৃথিবীর জন্য আমাদের একটা ভালো কন্ট্রিবিউশন। আর দ্বিতীয়ত ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করলে আমার এই কোডটা অবশ্যই ইউজ করো, তাহলে তোমরা পাবে এক্সট্রা 20% অফ। চলো এবার ঝটপট রেডি হয়ে অফিসে যাওয়া যাক। এখন বাজে 2:48, একটু আগে লাঞ্চ করেছি, এখন একটুখানি ফ্রি টাইম আছে আর কি, তারপরে আবার শুরু হবে টুকটাক। এইখানে এই বইটা আমি পড়ছিলাম, আর এটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র, খুব সুন্দর এবং অনেকগুলো গল্প এখানে আছে। এই দেখো এতগুলো গল্প এর মধ্যে আছে, তোমরা যারা নিতে চাও নিয়ে নিও। এবার বইমেলা থেকে আমি এটা নিয়েছি, কিন্তু একটা মজার কথা বলি, এবার বইমেলাতে যেদিন আমি গেছিলাম, মানে প্রথম দিনই গেছিলাম, সেই দিনই আমি এই বইটা কিনেছি। আর এবারই বইমেলাতে একদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজে এখানে এসেছিলেন, আমি অফিস থেকে মানে অপেক্ষায় ছিলাম যে যখনই উনি আসবেন, আমাদের অফিসের সামনেই মাঠ, সেখানেই হয় আমাদের বইমেলা, অ্যানাউন্সমেন্ট শুনলেই আমি ছুটবো। তো সেদিনকেও এরকম লাঞ্চ টাইমেই, মোটামুটি লাঞ্চ টাইমের পরে আই থিঙ্ক উনি এসেছিলেন, আমিও গেছিলাম দেখতে, কিন্তু এই বইটা আমার সাথে ছিল না, থাকলে আমি একটা অটোগ্রাফ ওনার নিয়ে আসতাম। এই দেখো আমি এখানে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি সেই দিনের ক্লিপিংটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি সামনে থেকে ওনাকে দেখেছি, ওনার কথা শুনেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে ছিল, সেটা হয়নি। যাই হোক, মিস হয়ে গেল। নানান সময় এইসব প্রশ্নের ছবল থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য ছেলেবেলায় মায়ের আঁচল ছিল আমার আশ্রয়। মাকে গিয়ে জড়িয়ে ধরতাম, বলতাম আমার মাথা কেমন করছে, মা আশ্রয় দিতেন। তারপর নিজেকে ভুলিয়ে রাখতে হতো, কিভাবে ভোলাতাম তা বলতে পারি না, তা খেলাধুলো করে, নানা রকমভাবে নিজে অন্যমনস্ক থেকে গল্পের বই পড়ে, এইভাবে আমি বড় হয়েছি। কিন্তু প্রশ্নগুলো আমাকে কখনো ছাড়েনি, আগাগোড়া এই প্রশ্ন আমাকে দগ্ধ করেছে, বিদ্ধ করেছে। এই চারিদিকের জগৎ এবং জীবনকে আমি বুঝতে পারি না। আর মাঝে মাঝে মনে হয় আমি এক আজব দুনিয়ায় এসে পড়েছি, কোনো অচেনা জায়গা থেকে। অনেক সময় সমস্ত পরিচয় জলযুক্ত হয়ে যায়। এটা কি আমারই সংশয়, যে কি আমি একমাত্র আক্রান্ত হই, আর কেউ নয়? আছে ওয়ার্ডসওয়ার্থের এরকম হতো বলে শুনেছি, তিনিও এইরকম নানা রকম প্রশ্নে আক্রান্ত হতেন। যাই হোক, আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি সুখী মানুষ নই, এই কথাটা ঠিক। আর এই যে বুক পার্কটা, এই দেখো, এই বুক পার্কটা আমাকে শ্রী তৈরি করে দিয়েছে, কি কিউট না? চলো এখনকার মতো বন্ধ করা যাক। এই দেখো মজা, দেখো ঠান্ডা লাগবে না? তোর লাগবে না ঠান্ডা? আশ্চর্য। এই দেখো বেলুনের মধ্যে জল ঢুকিয়ে ফ্রিজে রেখে জমিয়েছে, সেটাকে বাড়িতে এসে, এই জন্য এত এনার্জি ওর বাড়িতে আসার। হ্যাঁ 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 হ্যাঁ। আর শ্রী খাবে ম্যাগি অনেকদিন পর। ম্যাগি মেনলি আমার ভাই ওকে করে দেয়, ওর ম্যাগির টেস্টটা বেশ সুন্দর হয়। কিসে আওয়াজ হচ্ছে এত? ভস ভস করে, বাবারে বাবা। এই দেবো একদম করে বাড়ি, ঠান্ডা হাতটা ঠেকাচ্ছে, তাও আবার বরফ হাত, এবার রাখ, ঠান্ডা লেগে যাবে, চল। আর আমরা অফিস থেকে ঝটপট চলে এলাম, আমরা না আমি, শ্রীর তো এখন ছুটি চলছে, শ্রীর অ্যাকচুয়ালি
শ্রীদের স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, তাই জন্য ওদের এখন ছুটি চলছে। আর শান্তনু তো পিকনিক ছিল। আমি অফিসে যাওয়ার পরেই ওই চশমার যেখান থেকে বানাতে দিয়েছি শ্রী, সেখান থেকে কল এসেছিলো যে আজকে চশমা রেডি হয়ে চলে এসেছে, তো ওই জন্য শ্রীর জন্য চশমা নিতে যাবো। চশমিশ শিয়াল পণ্ডিতের মতো লাগছে তোকে। ভাল লাগছে, ভাল লাগছে। সব নাকি জুম দেখছে শ্রী, জুম জুম ভালো করে দেখে নে এপাশ ওপাশ। কি হয়েছে? ফিল্টার? তার মানে এতদিন তুই ক্লিয়ার দেখতিস না, বুঝেছিস? এবার ক্লিয়ার হচ্ছে, বুঝতেই পারিসনি। দেখ এসে লেগে পড়েছে শ্রীর পছন্দের লুচি করার জন্য। শ্রীর কদিন থেকে লুচি খাওয়ার ইচ্ছে, আজকে দিদির বাড়িতেও লুচিই খেয়েছে। একমাত্র লুচি হলে তবে শ্রী আলুর তরকারি খায়, লুচি আর আলুর তরকারি, আর সেই সাথে আছে সুজি। ইয়ে আপনা আপনি গোল হয়ে গেল, দেখো কি সুন্দর সুন্দর গোল গোল লুচি হচ্ছে। ফুলকো লুচি। শ্রীর খাবার রেডি করে আগে দিয়ে দিলাম। এনা ই চশমিশ, আমিও চশমিশ, তুইও চশমিশ। কেমনে করবে টুই? যে পান্ডা লুচি খেয়ে কেমন লাগলো পান্ডা? চশমা পরে কমফোর্টেবল লাগছে? আজকে শ্রী পড়ার ছুটি পেয়েছিল, কি করবি? উঠবি ওরম ভাবে, দেখেছ? চশমা পরে ওর এনার্জি বেড়ে গেছে। এটা কি হচ্ছে? দিয়ে এতক্ষণ শ্রী কি করলো? তারে জমিন পর দেখেছে। এখনো 1 ঘন্টা আর দেখতে হবে না, ঠিকই আছে, 15 মিনিট দেখে নিয়ে যাও। আর কি অনেক দেখে যাওয়ার পরে দেখবে। গুজু, আমার গুজুটা, গুজুটা গিয়ে চশমা কেনার পরে কোথায় গেছিল? ঠাম্মাকে দেখিয়ে এসছে, তারপরে দিদিকে দেখিয়ে এসছে, মানে স্পেশাল একটা কিছু হলো ওর, ওই জন্য ঠাম্মাকে দিদিকে দেখিয়ে এসছে। ওর খুব পছন্দ হয়েছে চশমাটা, খুব কমফোর্টেবল একটা জিনিস দেখায়। এটা বাচ্চাদের জন্যেই চশমাটা। এই দেখো, এই পেছন দিকে আবার ওই যে দড়ি টড়ি ঝুলিয়ে রাখে না অনেক বাচ্চারা, সেইগুলো ঝোলানোরও ব্যবস্থা আছে। কুকুর ড্র করা আছে। তাই? এটা তো হ্যাঁ। দেখিয়ে নি আমি। কই? এখানে কুকুর দুটো। ধর ধর চশমাটা এখানটায় আস্তে করে, ফোকাস হচ্ছে না। ও মা, তাই তো, কিউট কিউট পাপ্পি। কই গেল পাপ্পি? হ্যাঁ, কিউট কিউট পাপ্পি। আর এখানে দেখো লাভ লাভও আছে। ভালো আচ্ছা। আসছে না? না, এখান থেকে ভালো, হ্যাঁ আছে, লাভ আছে, স্টার আছে। এটা বাচ্চাদের জন্যই, আর খুব ফ্লেক্সিবল, পরে গেলেও নষ্ট হবে না, অত কিছু হবে না। আর ওরম করিস না, তুই পরে থাক, এখন ডিল হয়ে যাবে নয়তো। পরে কয়েকদিন পরার পরে যদি সেটিংসে কিছু চেঞ্জেস করার দরকার হয় তখন আবার যেতে হবে। কি ক্লিয়ার লাগছে না শ্রী? শ্রী এতদিন বুঝতেই পারিনি যে এটা ওর প্রবলেমও, ক্লিয়ার দেখতে পাচ্ছে না। ক্লিয়ার, ঘড়িটা করে ক্লিয়ার দেখছি। অনেকেই মনে করে যে বাচ্চারা অত্যাধিক ফোন দেখে তাই জন্য ওদের চোখের পাওয়ার বাড়ে। আসলে করোনার টাইম থেকে না এই বাচ্চাদের মধ্যে চশমা পরার ব্যাপারটা, চশমার ব্যাপারটা অনেক গুণ বেড়ে গেছে। কারণ করোনাতে বাচ্চারা কোথাও বেরোতে পারেনি, খুব ফোন এডিক্টেড হয়ে গেছে। কিন্তু একটা মজার কথা বলি, শ্রী কিন্তু টিভিও দেখে না, একদমই দেখে না। আর চশমা, এই ফোনটাও খুব একটা বুঝে শুনে দেখে। সারাদিন ফোন হাতে নেওয়ার সময় ওদের থাকে না, হয় সকালে ক্যারেটে ক্লাস, নয় টিচার আসে, নয় আমি ওকে একটু দেখি, তারপর স্কুল যায়, স্কুল থেকে আসে, মায়ের কাছে হাত পা ধুয়ে খাওয়া একটু দাওয়া করে সেই একটু সময় পায়, তারপরে আমি মোটামুটি 1 ঘন্টা মধ্যে ওকে নিয়ে আবার বাড়ি আসি, তারপরে আবার সেই এক রুটিন। তো ফোন দেখাটাই যে একমাত্র কারণ সেটা কিন্তু নয়। অনেকেই মনে করে যে ফোনটা কমাতে হবে। ডাক্তার প্রথমেই বললেন যে ফোন নয়, বাবা বা মায়ের যদি থাকে পাওয়ার, সেক্ষেত্রে বাচ্চাদেরও পাওয়ার হতে পারে। কারোর আগে হয়, কারোর পরে হয়, এটাই যা সমস্যা, মানে এটাই যা ব্যাপার। বাচ্চার যদি চোখ কুটকুট করে, বারবার চোখ কচলায়, চোখ লাল হয়ে যায়, তারপর একটুখানি লেজি ল্যাথার্জিক ফিল করছে বাচ্চা, এগুলো দেখেও কিন্তু বোঝা যায় যে ওদের পাওয়ার হতে পারে। কারণ শ্রী কিন্তু কখনো বলেনি আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না বা কিছু, ওর সবসময় মনে হয়েছে ওটা বোধহয় দূরে আছে তাই আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। এই একটা
কি বলবো, ওদের ব্যাপারটা কনসেপ্টটা বাচ্চাদের কাছে ক্লিয়ার থাকে না, বড়দের কাছে যতটা ক্লিয়ার থাকে। সেই জন্য আমাদেরকেই এটা বুঝতে হবে। আর মজার কথা হলো যে ফোনকে সবাই দায়ী করে, আমার মেয়ের সমস্যাটা কিন্তু সেই ফোনের জন্যই ধরা পড়লো। কারণ ও ফোনে যদি না ইউটিউবে ওই শর্টসটা দেখতে পেতো যে তোমার চোখের পরীক্ষা করো, দেখো তুমি লেখাগুলো এক চোখ বন্ধ করে পড়তে পারছো কিনা, সেটা করতে গিয়েই কিন্তু ও খেলার ছলে জানতে পেরেছিল ও বাঁ চোখে একটু কম দেখছে। তো আর সেই ব্যাপারটা আমি একদমই ইগনোর করিনি, সাথে সাথে আমি ডাক্তার দেখিয়েছি। এবং মানে যতটা সাথে সাথে সম্ভব হয়, আজকাল তো আর বললেই ডাক্তার পাওয়া যায় না, টাইম নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আমি আর ডিলে করিনি, সেই দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, নেক্সট যেদিন দেখানোর ছিল দেখিয়েছি। তারপরে এখন এটাই হলো ব্যাপার। আর শুধু এটাই নয়, একটা ডাক্তার দেখিয়েই হয়নি, আমি দুজনের কাছ থেকে কনসালটেন্সি করিয়েছি এবং দুজনেই একই পাওয়ার দিয়েছেন, ঠিকঠাকই আছে। এবার চশমা ওকে রেগুলার পড়তে হবে, তাহলে পাওয়ারটা স্টেবল থাকবে, এটাই ডিলে থাকবে আর কি, পাওয়ার বাড়বে না। আর ও খুব খুশি হয়েছে, মানে ছোট বাচ্চারা যেমন খুশি হয় ও সেরকম বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে, এটা তো এত ক্লিয়ার লাগতো না, ওটা তো অত ক্লিয়ার লাগতো না, এখানে বসে বাইরের কি বলবো ঘড়িটা তো অত ক্লিয়ার লাগতো না। তো যবে থেকে ও শুনেছে ওর চোখের পাওয়ার আছে, ও কিন্তু ফোনে সেরকম হাত টাত একেবারে দিচ্ছিল না, আজ মোটামুটি 4-5 দিন। আজকে গ্লাসটা আসার পর, ওর স্পেশাল চশমা হয়ে যাওয়ার পর ও বললো একটু তাহলে আমি টিভিতে সিনেমা দেখব। ডাক্তার কোনো রকম ওষুধ ওকে প্রেসক্রাইব করেননি, কারণ এটা কোনো ডিজিজ নয়, এটা একটা কন্ডিশন অফ আই। একটা লুব্রিকেটিং আই ড্রপ দেওয়া হয়েছে, এইটা ডাক্তার দিয়েছেন, এটা যেখান থেকে আমরা সেকেন্ড টাইম কনসালটেন্সি করিয়েছি সেখান থেকে এটা দেওয়া হয়েছে, আর কিছু এক্সট্রা দেওয়া হয়নি। ওকে বলা হয়েছে যে কাছের জিনিস এখন একটু কিছুদিন অ্যাভয়েড করতে, যেমন বই তো পড়তেই হবে, কিন্তু বাকি অন্য কিছু ছবি আঁকা এক্সেট্রা কাছে যেগুলো প্রেশার পড়ে চোখে সেগুলো একটু যেন নর্মালি একটু কম করে, বরং ওকে বাইরে দূরে তাকিয়ে যে অ্যাক্টিভিটিগুলো হবে সেগুলো যেন বেশি করতে বলেছে ওকে, যেমন সাইক্লিং, তারপর ঘুড়ি ওড়ানো, মানে ডাক্তারের তখন যেটা মনে হয়েছে সেটাই বলেছে, মানে এমন কিছু করতে হবে যেগুলোতে ও দূরে তাকাতে পারবে, তাতে ওর চোখের এক্সারসাইজও হবে, নার্ভগুলো অনেকটা মানে ঠিকঠাক থাকবে। তারপর আস্তে আস্তে চশমা সেট হয়ে গেলে তখন ও ঠিকঠাক দেখতে পাবে। এটাই হলো ব্যাপার। আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।